আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে ৫০ পয়েন্টের মতো ইনডেক্স প্লাস করলো আজকে। ৫,২৭০ এই মুহূর্তে ইনডেক্স। ৭২২ কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স ১৭৩, ডিক্লাইন ১৪৯, আনচেঞ্জ ৬৯। টপে যদি বলি আজকে উত্তরা ফাইন্যান্স। এর আগে একটু বিষয় বলে রাখি, সেটা হচ্ছে সতর্কীকরণ, এটা শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। আর টপে উত্তরা ফাইন্যান্স, গ্রিল, আরএকে সিরামিক্স, হাইডেলবার্গ সিমেন্ট। আমার ফেড গ্রুপে এটা ছিল, হাইডেলবার্গ সিমেন্ট এবং আরএকে সিরামিক্স। এছাড়া আরও ছিল রূপালী ব্যাংক ছিল, গতকালকে ব্যাট বিসিও ছিল ফেড গ্রুপে। যারা আছেন তারা নিশ্চয়ই জানেন। লুজারে যদি বলি রানয়িক যোগেশ্বর, ডিআইজিসি, পিপল লিজিং, ডিজিআইসি ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, পিপল লিজিংস। আর বেলুতে হচ্ছে বিএসসি, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স। বলিয়ামে যদি বলি সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক, ইবিএল, ইআইএল কিন্তু যথেষ্ট পরিমাণ কারেকশান হয়েছে, কোনো কারণ ছাড়াই। কারণ আছে, কারণ ছাড়াও হয়তো অনেকে বলতেছে, কিন্তু কারণ আছে। তার ইপিএস এবং ডিভিডেন্ড প্রাইজের সাথে মিল নেই, সহজ কথা। ডেট হচ্ছে বিএসসি, ইআইএল, খান ব্রাদার্স, ব্যাট বিসি। ইন্ডেক্স মুভারে ব্যাট বিসি 6.28, স্কোয়ার ফার্মা 5.41, ওয়ালটন 4.98, বিএসসি 3.66। স্কোয়ার ফার্মা নিয়ে আমি যথেষ্ট পরিমাণে বলছি, গ্রুপও বলছি, এমনিতে ভিডিওতেও বলছি, বারবার বলছি, একবার না কয়েকবার বলছি। তো এরপরও যদি কেউ যদি তার জায়গা থেকে সরে আসেন তাহলে সে ব্যক্তিগত বিষয়, এটা মার্কেট। এখানে লক্ষ লক্ষ বিনিয়োগকারী, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম থাকতেই পারে, এটা দোষের কিছু না, এটা স্বাভাবিক বিষয়। ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্র্যাক ব্যাংক 2.17, তিতাস গ্যাস 1, এনবিএল 0.92 আর এসআইবিএল 0.65। এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা। এখন এখানে যদি আমি বলি ইন্ডেক্স যথেষ্ট পরিমাণ ৫,২৭০, আর হচ্ছে একেবারে আগের যে রেসিস্ট্যান্স তার কাছাকাছি অবস্থান করতেছে, এগুলা ব্রেক করে চলে গেছে। একটু সাবধান হতে হবে, বিশেষ করে যারা ট্রেডার। ইনভেস্টরদের জন্য এটা কোনো বিষয় না, ইনভেস্টররা ঠিক করে নেবে তারা কখন কোথায় ইনভেস্ট। কখনও ৭২২ কোটি টাকা ভলিউম হয়েছে বা ১,০০০ কোটি টাকা ভলিউম হয়েছে, এটার উপর নির্ভর করে ইনভেস্ট হয় না। অথবা ইন্ডেক্স ১০,০০০-এ গেছে, ইন্ডেক্স ৫,০০০-এ গেছে, এর উপরে আসলে ইনভেস্ট হয় না। ইনভেস্ট হয় মূলত একটা কোম্পানির ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড কি, তার ডিভিডেন্ড ইল্ড কি আছে, পিটা কেমন, ডিভিডেন্ড কি দিয়েছে গত 5 বছর, শেয়ারের প্রাইসটা কি, আগামী বছর মানে সামনে যে ডিভিডেন্ডের মৌসুম, সে কী পরিমাণ ডিভিডেন্ড দিতে পারে, এটা অ্যানালাইসিস করা। আর তার লোন বা রিজার্ভ এগুলো কী আছে, এই 10-12টা বিষয় দেখলেই মোটামুটি একটা স্টকে, ফান্ডামেন্টাল স্টকে এন্ট্রি নেওয়া যায়। যদি আমার মনে হয় যে ওকে ফাইন, ইন্ডেক্স যে জায়গায় থাকুক, লেনদেন যাই হোক, আমার টার্গেট হচ্ছে আমি এখন এন্ট্রি নেব এখানে, এখান থেকে আমি এখানে যাব। ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। আর ট্রেডিংয়ের বিষয়ে এই ইন্ডেক্স 50-এর সাথে জড়িত ৭২২ কোটি না ১,০০০ কোটি ইন্ডিভিজুয়াল স্টকের আচরণটা কেমন, সব কিছু মিলেই আসলে জড়িত। এই ক্ষেত্রে অন্তত প্রতি মুহূর্তে আসলে ফাইট করতে হয় স্মার্ট মানির সাথে, যারা ট্রেড করেন তাদেরকে। এই বিষয়গুলো ওনারা ভালোভাবে দেখবেন এবং বুঝবেন, যারা ট্রেড করেন তারা। আশা করি যে এখন সময় ভালো স্টকের সাথে থাকা, যদি সম্ভব হয় কোনোভাবে, যদি পোর্টফোলিও থেকে একটা দুটা শেয়ার যদি আপনারা বের হয়ে আসা যায় কোনোভাবে, অবশ্যই ভালো ভালো স্টকের সাথে, ডিভিডেন্ড বেজ স্টকের সাথে থাকেন। মার্কেট 2010 সাল বা 1996 সাল এগুলা হবে না, মানে এগুলো হয়তো মানে আমরা স্বপ্ন দেখতে পারি, বাস্তবতা এটা হবে না। এই যে মার্কেটকে এখন ইন্ডেক্স 600-650 পয়েন্ট, 600 পয়েন্টের কাছাকাছি বাড়িয়ে দেওয়া হলো ইন্ডেক্সকে কোনো কারণ ছাড়াই। আপনি অবশ্যই আপনার পোর্টফোলিও দিকে তাকালে আপনার মন খারাপ হবে, এটাই হচ্ছে বাস্তবতা। ইন্ডেক্স যেভাবে বাড়তেছে আর পোর্টফোলিও যে জায়গায় বসে আছে, ইন্ডেক্স যদি এখান থেকে 15,000ও যায়, আপনার পোর্টফোলিও যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ফেরত আসবে না, এখন যেভাবে বাড়তেছে এই সিস্টেমে। আরেকটা বিষয় আমি বলে রাখি, ইন্ডেক্স দুইটা কারণে এই কাজটা হইতে পারে, এটা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। একটা হচ্ছে আগে ফেনেক দিছে, এই জায়গাটাতে ফেনেক দিছে, দিয়ে
হয়তো শেয়ার কালেকশন করতে পারে না স্মার্ট মানি, এখন আবার এই উঠাটাকে প্যানিক দিচ্ছে শেয়ার কালেকশন করে, যে এত উঠলো আর মনে হয় শেয়ারগুলোর দাম বাড়বে না, সুতরাং ছেড়ে দিই। এরকম একটা বিষয় মার্কেট মেকারদের মনে আসতে পারে, যে এখানে তো দিলাম একবার, পারলাম না, এখন এখানে একটু ট্রাই করে দেখি পারা যায় কিনা। আমার কাছে কিন্তু এটা বেশি মনে হচ্ছে। কেন এটা বেশি মনে হচ্ছে, মানে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি আমার কাছে মনে হচ্ছে। কেন বেশি হচ্ছে তার একটা ব্যাখ্যা আমার কাছে, স্মার্ট মানি এখান থেকে ফালায় যতটুকু কালেকশন করার, ফোর্স সেল মার্জিন ঋণ যারা নিছে, যা যা হয়েছে সব কিছু এখানে কমপ্লিট। এখন কিন্তু মার্জিন ঋণ কিন্তু ভয়ে কিন্তু বিনিয়োগকারীরা এই জায়গাগুলোতে কিন্তু আর মার্জিন ঋণ নিচ্ছে না, এটা পরিষ্কার। যেহেতু মার্জিন ঋণও নাই এই মুহূর্তে, খুব বেশি নেই, এটা যারা মার্কেট থেকে আউট তারা আবার নতুন করে এত দ্রুত মার্কেটে ইন করবে না, যারা মার্জিন ঋণ নিয়ে এখান থেকে চলে গেছে। এখন মার্কেট মেকাররা এখান থেকে হয়তো কালেকশন করার চেষ্টা করতেছে, পারতেছে না, এই কারণে ফ্যানিক দিচ্ছে যে ইন্ডেক্স বাড়াচ্ছে কিন্তু শেয়ারের প্রাইস বাড়াচ্ছে না। এটা একটা ব্যাখ্যা হতে পারে। এখন কেন আমি মনে করতেছি যে এখান থেকে মার্কেট আপে যেতে পারে, ডাউনে না যায়, হয়তো ডাউন হতে পারে, এদিকে আসতে পারে, এসে আবার আপে যাবে। কেন যেতে পারে সেটার ব্যাখ্যা হচ্ছে, সে নিচে ফেলায় ইন্ডেক্সটাকে, এখন নিচে ফেলায় স্মার্ট মানির খুব বেশি কাজ নাই, কারণ সে এখন আর শেয়ার কালেকশন করতে পারবে না। কারণ হচ্ছে এই জায়গায় যা কালেকশন করার, তার ফোর্সেল টোর্সেল যা আছে, মার্জিন ঋণ টিন যা আছে সব কিছু এখানে কমপ্লিট হয়ে গেছে। এই উঠাতে কিন্তু কত 15-20 দিনে উঠে গেছে। এখন সে যদি আবার নিচের দিকে এসে, এখানে তার আসলে খুব বেশি সময় নষ্ট করা ছাড়া স্মার্ট মানির খুব বেশি কাজ আছে বলে আমি মনে করি না। সুতরাং ইন্ডেক্স অনেক নিচে চলে আসবে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে ইন্ডেক্সটা আপ ট্রেন্ডে যাবে। হ্যাঁ, একটু কারেকশন হতে পারে, কারেকশন হয়ে আপনার ওই যে জাঙ্ক শেয়ারগুলো যেগুলো এই 600 পয়েন্টে বেড়ে আপনার 5% হয়তো বাড়ছে, এখানে ইন্ডেক্স 600 পয়েন্ট বাড়ছে কিন্তু হয়তো 5% বা 10% আপনার জাঙ্ক শেয়ারগুলো বাড়ছে। এখন আপনি হয়তো আতঙ্কে, এখানে যদি কিছুটা কারেকশানে আপনি হয়তো আতঙ্কে হয়ে যাবেন যে আবার জানে 20-30% পড়ে যায় কিনা। মানে বিভিন্ন রকমের মেকানিজম আপনার মনস্তাত্ত্বিক বিষয়টাকে এমনভাবে মানে কন্ট্রোল করার চেষ্টা করতেছে যাতে আপনি বিষয়গুলোকে ছেড়ে দেন তাদের হাতে। এদিক দিয়ে একবার চেষ্টা করছে, যা পারছে কালেকশন করছে, এখন আবার এভাবে ফ্যানেক দিচ্ছে, যা পারছে কালেকশন করতেছে। আরও যদি তাদের ফ্যানেক দেওয়ার প্রয়োজন মনে করে স্মার্ট মানি, তাহলে ইন্ডেক্সকে আর একটু কারেকশন করবে, যে বাড়াইছি ইন্ডেক্স বেশি তোমাদেরকে, কিন্তু শেয়ারের প্রাইস বাড়ে নাই। এখন কারেকশন করতে গেলে তখন হয়তো আমরা হয়তো ভয়ে বলবো যে 5% বাড়ছে, এটাই ভালো, আসলে ছেড়ে দিই। এটা করাটা কতটুকু যুক্তিসঙ্গত হবে বলে আমি মানে খুব বেশি যুক্তিসঙ্গত হবে, এটা ছেড়ে দেওয়াটা খুব বেশি যুক্তিসঙ্গত হবে, মানে যারা অনেক বিগ লসে আছেন শেয়ার ছেড়ে দেওয়া খুব বেশি যুক্তিসঙ্গত হবে বলে আমি মনে করি না। হ্যাঁ, যদি আপনি 1-2% লসে আছেন বা 3% লসে আছেন, 5% লসে আছেন, এই ক্ষেত্রে আপনি চয়েস মানে ওগুলাকে একটু ছেড়ে টেড়ে দিয়ে ভালো স্টকের দিকে চলে আসতে পারেন, এটা হতে পারে। কিন্তু যেগুলা অনেক লসে আছে সেগুলা নিয়ে আসলে খুব বেশি মানে একটু অপেক্ষা করাই উচিত হবে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ মার্কেট মেকাররা বিভিন্নভাবে প্লে করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে নিয়ে। তারা সেখানে কতটুকু, তারা দিন শেষে তারাই জয়ী হয়, ক্ষুদ্র বিনিয়োগকারী আসলে জয়ী হয় না। এটা জয়ী হওয়ার অনেকগুলো ব্যাখ্যা আছে, তারা কেন জয়ী হয়, আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেন জয়ী না। কারণ টোটাল মার্কেটটায় 700 কোম্পানি তাদের আন্ডারে, একটা গ্রুপের আন্ডারে এই 700 কোম্পানি। তারা যখন যেটাকে চায়, যেখানে ক্ষুদ্র বিনিয়োগকারী বেশি আটকে আছে সেটাকে আর বাড়ায় না, যেখানে তারা আছে তারা সেটা বাড়ায়, আবার এখান থেকে লস করে ওইখানে যায়। মানে অনেকগুলো মেকানিজম হয়, এই মেকানিজমের ভিতরে আসলে কোম্পানি কি দেয় এটাকে দেখেই মার্কেটে ইনভেস্ট করা উচিত বলে ব্যক্তিগতভাবে মনে করি। 1 মিনিট চার্টটাও আজকে পজিটিভ, আমি আজকে অনেকদিন পরে 1 মিনিট চার্টটাকে ভালোভাবে দেখব। এই আপ ট্রেন্ডের মার্কেটের 1 মিনিট চার্টটা এমন হওয়া উচিত, আপ ট্রেন্ড মার্কেটের 1 মিনিট চার্টটা এইভাবেই হওয়া উচিত, এইভাবে না, প্রতিদিন এইভাবে ছিল। আজকে কিন্তু সেরকম নয়, আজকে একটু উপরের দিকে আছে, এটা খুব পজিটিভ। যদিও সেলারে অ্যাক্টিভ ছিল, কিন্তু আমি 1 মিনিট চার্টটাকে পজিটিভভাবে দেখব। এর বাহিরে 6টা ব্যাংক নিয়ে আমি একটু বলতে চাচ্ছি, যে ইসলামী গণনার যে 6টা, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এই যে 6টা ব্যাংকে সরকার নেবে বলছে, ওদের ইন্টারনালি মানে পর্সনিক অডিট করা হয়েছে। এখানে গিয়ে আরও খারাপ অবস্থা দেখতেছে, ব্যাংকগুলোর পরিস্থিতি আরও অনেক ভয়ঙ্করভাবে দেখতেছে। সত্যিকার এগুলো দুঃখজনক। এই কারণে বারবার আপনাদেরকে বলি, ভালো স্টকে, যে স্টকগুলো কোনো নাড়াছাড়া নাই, চুপচাপ নিরিবিলি, এই যে 2-একটা স্টক ঠিকই কিন্তু দাম বাড়তেছে, যাদের পোর্টফোলিও আমি দেখি, আপনারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতেছেন,
ঠিকই কিন্তু দাম বাড়তেছে কিন্তু কোনো টের পাচ্ছেন না। যাদের কাছে আছে শুধু তারাই টের পাচ্ছে। বাকি যারা মার্কেটের বাহিরে আছে, যারা আমার সাথে এঙ্গেজ নাই, তারা কিন্তু টের পাচ্ছে না। যাদের পোর্টফোলিও আমি দেখতেছি, ওনারা ঠিকই টের পাচ্ছে পোর্টফোলিও কিন্তু বাড়তেছে। 1% 2% করে বাড়তেছে। ভালো স্টকের প্রাইসটা এইভাবে বাড়ে। আপনাকে বুঝতে দিবে না। কিন্তু তারা তাদের রেকর্ড ডেটের আগে ঠিকই তারা তাদের গন্তব্য পৌঁছবে। কনফার্ম ইনডেক্স যেদিকে যাক। আপনার এটা ভুলও মনে করার কোনো কারণ নাই যে ভালো স্টকের প্রাইস ইনডেক্স বাড়ছে, ভলিউম বাড়ছে, এই জন্য ওই শেয়ারটার দাম বাড়ছে না। ওই শেয়ারটার দাম বাড়তেছে মূলত ডিভিডেন্ডকে কেন্দ্র করে। কারণ ডিভিডেন্ড যে পরিমাণ হিসেব দিবে সে ঠিক সেই অনুযায়ী সে প্রাইসটা বাড়াবে। এবার যেদিকে যে মানে ঝড় তুফান যেদিকে যাক, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। টোটাল ইন্ডেক্সটা আমি যদি বলি আজকের ইন্ডেক্স আলোচনাটা আমি 1 মিনিট চার্টটাকেও খুব পজিটিভভাবে দেখব, প্লাস আমি ইন্ডেক্সটাকেও খুব পজিটিভভাবে দেখতে চাই। ইন্ডেক্সটা খুব পজিটিভভাবে আছে। তো সুতরাং এখান থেকে হয়তো পজিটিভ কিছু হতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখান থেকে ভালো কিছু হোক এই প্রত্যাশায়। আপনারা ভালো থাকবেন। বাইসেল আপনারা আপনাদের নির্ধারিত করবেন। স্টক আমার আসলে এই জন্য কোনো প্রকার বাইসেল নির্দেশ করে না। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হাতে লেখা একটা বই আছে। বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা, তারা এই বইটা সংগ্রহ করে রাখতে পারেন। তাদের চিন্তা ভাবনার কিছুটা পরিবর্তন হবে বলে আমি মনে করি। স্টক সাজেশান আসলে যারা মানে আপনারা স্টক সাজেশান নিতে হলে অবশ্যই একটা এন্ট্রি ফি দিতে হবে 1 মাসের জন্য। এর বাহিরে আসলে যোগাযোগ না করাটাই সবচেয়ে মানে যোগাযোগ না করাটাই ভালো হবে বলে আমি মনে করি। কারণ আসলে অনেক কাজ থাকে, তো মানে অনেকের সাথে যারা আমার পেইড গ্রুপে তাদের সাথে অনেক যোগাযোগ করতে হয়। তো সুতরাং আপনারা যারা আসলে সাজেশন নিতে চান, আপনাদেরকে একটা এন্ট্রি ফি দিতে হবে। এটা হচ্ছে পরিষ্কার কথা। এটা অন্যান্য অ্যানালিস্ট যারা তারা নেয়। আর যদি মনে করেন যে না আপনার প্রয়োজন নাই, আমরা আপনার থেকে কম বুঝি না, তাহলে অবশ্যই এটাকে কী বলে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।